একটা সাম্রাজ্য সে তো গড়ে ওঠে আবার ভেঙেও যায়। প্রাচীন ভারতের ইতিহাসে কিন্তু এই চক্রটা বারবার ফিরে এসেছে। তো আজ আমরা ঠিক এটাই দেখব, কিভাবে মৌর্য থেকে শুরু করে গুপ্তদের মতো বিশাল শক্তিগুলো এত বড় একটা উপমহাদেশকে এক করার চেষ্টা করেছিল, আর কেনই বা সেই চেষ্টাগুলো সময়ের সাথে সাথে হারিয়ে গেল। আচ্ছা, ভাবুন তো, কিভাবে এত বড় একটা উপমহাদেশকে এক সুতোয় বাঁধা সম্ভব? এই প্রশ্নটা এটাই ছিল কিন্তু প্রাচীন ভারতের শাসকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জের উত্তর খুঁজতে গিয়েই জন্ম হয়েছিল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত কিছু সাম্রাজ্যের। চলুন সেই গল্পটাই আজ শোনা যাক। আজকের আলোচনায় আমরা প্রথমে বোঝার চেষ্টা করব যে সাম্রাজ্য বলতে আসলে কি বোঝায়। তারপর দেখব ভারতের প্রথম সাম্রাজ্য মানে মৌর্যদের কথা, জানব তাদের শাসন করার কৌশলগুলো কী ছিল, তাদের পর কারা ক্ষমতা এলো, এরপর আসবে গুপ্ত যুগ, আর সব শেষে আমরা কথা বলবো হর্ষবর্ধনকে নিয়ে। তাহলে চলুন একদম প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। যখন আমরা সাম্রাজ্য বা এম্পায়ার শব্দটা শুনি, তখন ঠিক কি বোঝাতে চাইছি? ব্যাপারটা কিন্তু শুধু একটা বড় রাজ্য নয়। ভাবুন, এটা হলো অনেকগুলো আলাদা আলাদা রাজ্য, ভিন্ন ভিন্ন সংস্কৃতি আর কোটি কোটি মানুষকে নিয়ে তৈরি একটা বিশাল শাসন ব্যবস্থা। আর সত্যি বলতে কি, এই এক করার কাজটা বেশিরভাগ সময়ই হতো জোর করে, মানে তলোয়ারের জোরে। আর এই বিশাল অঞ্চলের যিনি শাসক হতেন, তিনি পরিচিত হতেন সম্রাট হিসেবে। আচ্ছা, এই যে বিশাল একটা ধারণার কথা আমরা বললাম, এটা ভারতীয় উপমহাদেশে প্রথমবার কারা সত্যি করে দেখিয়েছিল? হ্যাঁ, এখান থেকেই আমাদের আসল গল্পটা শুরু হচ্ছে, মৌর্য সাম্রাজ্য। গল্পের শুরুটা হয় খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের শেষের দিকে, আলেকজান্ডারের ভারত আক্রমণের ঠিক পরে। দেখুন, তার অভিযানের ধাক্কায় উত্তর ভারতের ছোট ছোট রাজ্যগুলো বেশ দুর্বল হয়ে পড়েছিল। আর ঠিক সেই যে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হলো, সেখান থেকেই মগধকে কেন্দ্র করে এক নতুন শক্তির উত্থানের পথ খুলে যায়। আর এই উত্থানটা কিন্তু কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না। এর পেছনে ছিল একটা অসাধারণ পরিকল্পনা। কৌটিল্য বা চাণক্যের মতো একজন তুখোর রণনীতিকারের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য শুধু নন্দবংশকে হারাননি, বরং প্রথমবারের মতো প্রায় পুরো উত্তর ভারতকে এক শাসনের ছাতার তলায় নিয়ে এসেছিলেন। সাম্রাজ্য তো তৈরি হল, কিন্তু একবার ভাবুন তো, সেই সময়ে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া এত বড়, এত বৈচিত্র্যময় একটা অঞ্চলকে এক রাখাটা কতটা কঠিন ছিল। মৌর্যরা ঠিক কিভাবে এই অসম্ভবকে সম্ভব করেছিল? চন্দ্রগুপ্তের নাতি সম্রাট অশোকের জন্য তার গোটা জীবনের দর্শন, তার সমগ্র সাম্রাজ্য নীতি সবকিছু বদলে দিয়েছিল একটিমাত্র ভয়াবহ যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ। এটা ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। যুদ্ধের পরের সেই ধ্বংসলীলা, লক্ষ লক্ষ মানুষের কান্না সম্রাট অশোককে ভেতর থেকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। আর এই ভয়াবহতার কারণেই তিনি তলোয়ার ছেয়ে বৌদ্ধ ধর্মের অহিংসার পথ বেছে নেন। আর এই সিদ্ধান্তটাই তার শাসন ব্যবস্থাকে আমূল বদলে দেয়। এরপর থেকে রাজ্য জয় আর অস্ত্রের জোরে হবে না, বরং মানুষের মন জয় করে শাসন করতে হবে। অশোকের শাসন ব্যবস্থা এক সম্পূর্ণ নতুন পথে চলতে শুরু করল, যার নাম ছিল ধম্ম। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, অশোকের এই ধম্ম কিন্তু কোনো নতুন ধর্ম ছিল না। এটা ছিল আসলে এক ধরনের নৈতিক কোড, বা বলা যেতে পারে একটা আচরণবিধি। এর মূল উদ্দেশ্যই ছিল অহিংসা, বড়দের প্রতি শ্রদ্ধা আর ধর্মীয় সহনশীলতার মতো বিষয়গুলো দিয়ে এত বড় আর বৈচিত্র্যময় একটা সাম্রাজ্যকে এক সুতোয় বেঁধে রাখা। এই স্লাইডটা দেখলে বোঝা যায় যে মৌর্যদের শাসন ব্যবস্থা কতটা গোছানো ছিল। ভাবুন একবার, একেবারে চূড়ায় রয়েছেন সম্রাট, তার নিচে কেন্দ্রীয় মন্ত্রী মানে অমাত্য, তারপর প্রদেশের দায়িত্বে মহামাত্রা, এবং একদম শেষে জেলা স্তর, যাকে বলা হতো আহার। এই কাঠামোটা না থাকলে এত বড় একটা সাম্রাজ্য চালানোই তো সম্ভব হতো না। এটা ছিল তাদের সাফল্যের অন্যতম একটা চাবিকাঠি। কিন্তু দেখুন, অশোকের মৃত্যুর পর সেই বিশাল মৌর্য সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে, যার ফলে ভারতীয় রাজনীতিতে একটা বিশাল ক্ষমতার শূন্যতা তৈরি হয়। আর সেই খালি জায়গাটা পূরণ করতে ছুটে আসে নতুন নতুন রাজবংশ। এই শূন্যস্থানে দুটো বড় শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে। একদিকে উত্তরে ছিল কুষাণরা,
যারা মধ্য এশিয়া থেকে এসেছিল, কিন্তু তারা সিল্ক রুটের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করত। অন্যদিকে দাক্ষিণাত্যে ছিল সাতবাহনরা। তারা ছিল এই ভূখণ্ডেরই এক স্থানীয় শক্তি এবং তারা দক্ষিণের সমুদ্র বাণিজ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। কুষাণ সম্রাট কনিষ্কের ব্যবহৃত এই উপাধিটা খেয়াল করুন, মহারাজ, রাজাধিরাজ, দেবপুত্র শাহী। এটা কিন্তু ভারতীয় রাজতন্ত্রে একটা একেবারে নতুন ধারণার জন্ম দিয়েছিল। মানে চীনা আর মধ্য এশীয় প্রভাবে শাসককে তখন শুধু একজন রাজা হিসেবে নয়, বরং ঈশ্বরের পুত্র বা এক দৈব ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা হচ্ছিল। কয়েক শতাব্দীর ভাঙা গড়ার পর ভারতের ইতিহাসে আবার একতার একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছিল। এবার মঞ্চে প্রবেশ করল গুপ্ত সাম্রাজ্য। সময়টা প্রায় ৩১৯ খ্রিস্টাব্দ। প্রথম চন্দ্রগুপ্ত গাঙ্গেয় উপত্যকায় এক নতুন সাম্রাজ্যের বীজ বপন করেন। আর তার নেওয়া মহারাজাধিরাজ, অর্থাৎ রাজাদেরও রাজা, এই উপাধি থেকেই পরিষ্কার বোঝা যায় তার লক্ষ্যটা কতটা বড় ছিল। তার ছেলে সমুদ্রগুপ্ত ছিলেন আরও এক ধাপ এগিয়ে। এলাহাবাদ স্তম্ভে খোদাই করা প্রশস্তিতে তার বিজয়ের যে বর্ণনা আছে, তা তো রীতিমতো এক মহাকাব্য। তিনি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একের পর এক রাজ্য জয় করে গিয়েছিলেন। তবে সাম্রাজ্য তার স্বর্ণযুগে পৌঁছায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। তিনি পশ্চিমের শক শাসকদের হারিয়ে সরকারি উপাধি পেয়েছিলেন ঠিকই, কিন্তু তার সবচেয়ে বড় অবদান ছিল একটা স্থিতিশীল আর সমৃদ্ধ শাসন প্রতিষ্ঠা করা। আর এই স্থিতিশীলতার কারণেই তখন শিল্পসাহিত্যের অভাবনীয় বিকাশ ঘটেছিল। কিন্তু কোনো সাম্রাজ্যই তো চিরস্থায়ী হয় না, তাই না? স্কন্দগুপ্তের মতো শাসকরা ভয়ঙ্কর হুন আক্রমণ প্রতিহত করে সাম্রাজ্যকে কিছুদিন বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু ক্রমাগত বাইরের চাপ আর ভেতরের দুর্বলতার কারণে গুপ্তদের শক্তি ধীরে ধীরে ফুরিয়ে আসছিল। গুপ্তদের পতনের পর উত্তর ভারত আবারও ছোট ছোট রাজ্যে টুকরো টুকরো হয়ে যায়। এরপর এক বিশাল সাম্রাজ্য শাসনের শেষ উজ্জ্বল প্রচেষ্টা আমরা দেখতে পাই। গুপ্তদের পতনের পর যে একটা শূন্যতা তৈরি হয়েছিল, সেটা পূরণ করার শেষ বড় চেষ্টাটা করেন পুষ্যভূতি বংশের হর্ষবর্ধন। সপ্তম শতাব্দীতে তিনি উত্তর ভারতের একটা বিশাল অংশকে নিজের শাসনে নিয়ে আসেন এবং সকলোত্তর পথনাথ বা সমগ্র উত্তরের অধিপতি উপাধি নেন। কিন্তু তার জন্যেও সাম্রাজ্য টিকিয়ে রাখাটা মোটেও সহজ ছিল না। তাহলে প্রাচীন ভারতের এই হাজার বছরের ইতিহাস আমাদের ঠিক কী দেখায়? এটা আসলে একতা আর ভাঙনের এক অন্তহীন চক্রের গল্প, যা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সাম্রাজ্যগুলো কি আসলে টিকে থাকার জন্য তৈরি হয়, নাকি তাদের নিয়োজিতেই লেখা থাকে পতন?